বল F ইজ ইকুয়াল টু গতদিন আমরা পেয়েছিলাম মাইনাস কে এক্স করেছিলাম না, এটা করিনি। আচ্ছা দেখ, একটু তোরা শান্ত হবি, আওয়াজগুলো একটু কম কর, ভালো লাগবে দেখবি। তো আমরা দেখেছিলাম যে এইরকম যদি কোনো একটা আলম্ব বিন্দু থেকে কোনো বস্তুকে ঝুলিয়ে দিই তাহলে দেখবো যে সাম্যাবস্থান থেকে কোনো একটা দিকে নিয়ে গেলে এই বস্তুটাকে তার সাম্যাবস্থানে নিয়ে আসার চেষ্টা করবে। অর্থাৎ এক ধরনের বল সবসময় বস্তুটার পিছনে কাজ করে তাকে এখানে ফিরিয়ে আনার জন্য। এক ধরনের বল সবসময় বস্তুটার উপরে কাজ করবে তাকে এখানে ফিরিয়ে আনার জন্য। তো এই বলটাকে বলা হয় কি প্রত্যানায়ক বল বা রেস্টোরিং ফোর্স। মানে প্রত্যানয়ন করছে কোন দিকে? সাম্যাবস্থানের দিকে, মানে যেখান থেকে গেছিল সেখানে আনার চেষ্টা করছে। এই বলটাকে বলা হয় প্রত্যানায়ক বল। এখন প্রশ্ন হচ্ছে, এখানে ধর একটা বস্তু দোলন খাচ্ছে, এভাবে নিয়ে ঝাঁকিয়ে ছেড়ে দিলাম, তাহলে তোরা দেখবি কেউ এখানে একটু মাথা লাগিয়ে দেখবি লাগবে কখন বেশি, একটু এখানে নিচে ছাড়লে না, যত বেশি নিয়ে যাবো তত, যত দূরে নিয়ে যাবো এদিকে যদি আমি ছেড়ে দিই তাহলে এখানে আসবে এবং এখানে বেশি ব্যথা বা পেইন হবে। আমরা জানি কোনো কিছুর উপরে যত বেশি বল প্রয়োগ করব পেইন তত কি হবে? বেশি হবে। তার মানে বলছে বস্তুকে যত দূরে নিয়ে যাব সরণ করতে, যত সরণ হবে প্রত্যানায়ক বলের মান তত কি হবে? বেশি হবে। তার জন্য আমরা দেখেছি জিম কারখানাতে, তোরা গেছিস কোনোদিন জিম কারখানায়? তাহলে দেখবি যে স্প্রিং গুলো থাকে এভাবে নামানোর জন্য। তো স্প্রিংটা যখন ছেড়ে দিলি তখন হয়তো এতটুকু কুচকে গেল, এখান থেকে যখন নামিয়ে যখন বড় করবি, যত নিচে যাওয়ার চেষ্টা করবি তত মনে হচ্ছে শক্তি কি লাগছে? বেশি লাগছে। মানে যত সরণ করবি স্প্রিংও চেষ্টা করবে যে আমি আগের অবস্থায় ফিরে যাব। এর জন্য স্প্রিং এর ভিতরে আগের অবস্থায় ফিরে যাওয়ার যে বল সেটাকে বলা হয় কি প্রত্যানায়ক বল। সংজ্ঞাটা লিখেছিলাম এইটুকু হয়তো। তাহলে আমরা দেখতে পেয়েছি এই প্রত্যানায়ক বল সবসময় কাজ করে এইদিকে, আর সরণ সবসময় কাজ করছে কোন দিকে? এইদিকে। এক্স এর মান যত বেশি হবে এই বলের মান তত কি হবে? বেশি হবে। তাহলে আমরা জানি রেস্টোরিং ফোর্সের ক্ষেত্রে, বা আমরা জানি এফ প্রপোর্শনাল টু কি হচ্ছে তাহলে বলতো? এক্স, কিন্তু -1 মাইনাস এক্স। কারণ যে এক্সটা হচ্ছে সরণ যেদিকে, প্রত্যানায়ক বলটা তার হচ্ছে কোন দিকে? বিপরীত দিকে। মাইনাস মানে এইটুকুই বুঝবি যে সবসময় সরণের ডিরেকশনটা উল্টো দিয়ে কাজ করছে। পরীক্ষায় কোশ্চেন থ্রো করতে পারে যে প্রত্যানায়ক বলের ক্ষেত্রে বা প্রত্যানায়ক বল F ইকুয়ালস টু মাইনাস কে এক্স এর ইকুয়েশনে মাইনাস চিহ্নটি ব্যবহার হয়েছে কেন? তাহলে আমরা বলবো যে মাইনাস চিহ্নটি ব্যবহার হয়েছে একমাত্র যে এই বল সবসময় পিছনের দিকে কাজ করবে। এই বল সবসময় পিছনের দিকে কাজ করবে। এইদিকে বসতে দে, ওকে বসতে দেখ। তাহলে F ইজ ইকুয়াল টু, খেয়াল রাখবে এইদিকে ওইদিকে নয়, F ইকুয়ালস টু মাইনাস কে ইন্টু এক্স। নিতে পারি না? এই কেটাকে বলা হয় বল ধ্রুবক বা প্রত্যানয়ক বল ধ্রুবক। এখন এই বল ধ্রুবককে যদি আমি সংজ্ঞা লিখি, মাইনাস চিহ্নটা এই জন্যই ব্যবহার হয়েছে, যে এই বলের মান, বল যেহেতু ভেক্টর রাশি তার মানও আছে অভিমুখও আছে, মানটা এক্স এর সাথে সমান হবে, সমানুপাতিক হবে, আর মাইনাসটা হবে তার উল্টো দিকে কাজ করছে বলে। তাহলে দেখ এখান থেকে কে সমান কত আসে বলতো? কে সমান আসবে f বাই এক্স। এক্স ইকুয়ালস যদি 1 হয় তাহলে কে ইকুয়ালস টু মাইনাস এ। তার মানে বলছে যে কোন প্রত্যানায়ক বা কোন সরল দোলন সৃষ্টিকারী কণার সরণ একক হলে সৃষ্টি যে প্রত্যানায়ক বল বা একক সরণের জন্য উদ্ভূত প্রত্যানায়ক বলকে বলা হয় প্রত্যানায়ক বল ধ্রুবক, বা যেটাকে নরমালি বল ধ্রুবকও বলা হয়। তার মানে দেখবি একটা স্প্রিং ছিল এখানে, ধর একটা স্প্রিং এখানে আছে, স্প্রিংটাকে টানলি, টেনে তুই বড় করলি, তার মানে কি শুধু এই প্রান্তটা বড় হচ্ছে না, প্রত্যেকটা জায়গায় একটু একটু করে বড় হচ্ছে, তার মানে কি স্প্রিংটা তার আগের অবস্থায় যাওয়ার জন্য একটা বিপরীতমুখী বল প্রয়োগ করছে। তার মানে কি শেষ প্রান্ত করছে না, প্রত্যেকটা জায়গায় করছে। প্রত্যেকটা জায়গায় যদি বাড়ে, প্রত্যেকটা ইউনিট লেন্থ যদি বাড়ে, তাহলে প্রত্যেকটা ইউনিট লেন্থ চেষ্টা করছে তার আগের অবস্থায় ফিরে যেতে। তার মানে ওটাই বলছে যে একক দৈর্ঘ্যে আমি যখন টেনে এতটুকু নিয়ে গেলাম, টোটাল রেস্টোরিং ফোর্স যদি F ইজ ইকুয়াল টু 69 হয়, টোটাল রেস্টোরিং ফোর্স, তাহলে বলছে একক দৈর্ঘ্যে কতটুকু করে হয়েছে, পার ইউনিট লেন্থে কতটুকু হয়েছে, সেটাকে বলা হয় প্রত্যানায়ক বল ধ্রুবক। এইটুকু ইকুয়েশন লিখ, দিয়ে প্রত্যানায়ক বল ধ্রুবকের সংজ্ঞা লিখবি। আমরা জানি বলে লিখবি যে F প্রপোর্শনাল টু মাইনাস এক্স।
প্রত্যানায়ক বলের ক্ষেত্রে আমরা জানি ডিরেক্টলি লিখ, অসুবিধা নেই, আমরা জানি ডিরেক্টলি লিখে দে। আমরা জানি F proportional to minus x, যে ইকুয়েশন যেটুকু আছে সেটুকু লিখে ফেল। এইটুকু হয়ে গেলে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবি, যেখানে কে হলো প্রত্যানায়ক বল ধ্রুবক, প্রত্যানায়ক বল ধ্রুবক, থার্ড ব্র্যাকেটের মধ্যে কে ইকুয়ালস টু প্রত্যানায়ক বল ধ্রুবক। হ্যাঁ, এখানে যেখানে কে ব্যবহার করেছিস সেখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিবি কে হলো প্রত্যানায়ক বল ধ্রুবক, এতটুকু পর্যন্ত আসবি, যা যা লেখা আছে এতটুকু পর্যন্ত। দিয়ে এই বল ধ্রুবকের সংজ্ঞা লিখে দে। প্রত্যানায়ক বল ধ্রুবক, প্রত্যানায়ক বল ধ্রুবক এর সংজ্ঞাটা লিখে এবার পয়েন্ট কর। প্রত্যানায়ক বল ধ্রুবক, এবার লিখ সরল দোলন সৃষ্টিকারী কোন কণার, সরল দোলন সৃষ্টিকারী কোন কণার সাম্য অবস্থান থেকে একক সরণের জন্য উদ্ভূত প্রত্যানায়ক বলকে লিখবি। উদ্ভূত বা সৃষ্টি প্রত্যানায়ক বল, একই ভাষা। উদ্ভূত বা সৃষ্টি প্রত্যানায়ক বলকে প্রত্যানায়ক বল ধ্রুবক বলা হয়, প্রত্যানায়ক বল ধ্রুবক বলা হয়। উদ্ভূত কি লিখেছিস? সাম্য অবস্থান থেকে একক সরণের দরুন সৃষ্টি প্রত্যানায়ক বলকে প্রত্যানায়ক বল ধ্রুবক বলা হয়, প্রত্যানায়ক বল ধ্রুবক বলা হয়। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন পেয়েছি F ইকুয়ালস টু মাইনাস kx। তাহলে এটা কি সরল দোলগতি ফলো করছে না করে না? আমরা সরল দোলগতিতে জানি কোনো বস্তুকে বেঁধে ঝুলিয়ে দিলাম, কোনো দিকে টেনে ছাড়লে আবার আগের অবস্থায় ফিরে আসবে, কারণ ফিরে আসার ইকুয়েশন তো এটা F ইকুয়াল টু মাইনাস kx, কারণ এটা সরণের সাথে সমানুপাতিক হচ্ছে এবং সাম্য অবস্থানের দিকে হচ্ছে, তার জন্য মাইনাস। এখন দেখ এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম যে F ইকুয়ালস টু মাইনাস k ইন্টু এক্স, আবার আমরা জানি যে F ইকুয়ালস টু এম এ, জানি তো। তাহলে এখানে যদি বসাই যে m ইন্টু এ ইকুয়ালস টু মাইনাস কে ইন্টু এক্স, তাহলে অ্যাক্সিলারেশন a ইকুয়ালস টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এখন আমি ধরছি কে বাই এম, দেখ এই কেটাকে প্রত্যানায়ক বল ধ্রুবক, ধ্রুবক মানে কি কনস্ট্যান্ট রাশি, আর এটাকে মাসটা কার? যে কণাটা দুলছে তার। আমি দুললে আমার, কোনো পাথর দুললে পাথরের, যে দুলবে তার। তাহলে আমার ভর তো কনস্ট্যান্ট, মানুষের ভর হোক যে কিছুর ভরই হোক না কেন, ভর হলো কনস্ট্যান্ট। তাহলে এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। জেনে রাখবি কনস্ট্যান্টের গোনা গোষ্ঠী যোগ বিয়োগ ভাগ সবই হলো কে? কনস্ট্যান্ট। কারণ যদি বলা হয় গরুর ভাইকে মানুষ, জিনিসটি সম্ভব নয়। কুকুরের ভাই কখনো গরু হবে না, তার মানে ওদের ভাই কুকুরের জাতি হবে। তার মানে কি কনস্ট্যান্টের জাত কি হবে? কনস্ট্যান্টই হবে। তার যোগ বিয়োগ গুণ ভাগ এ টু জেড কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখবো এটা একটা কি কনস্ট্যান্ট, সেটাকে আমি ধরলাম স্যার ওমেগা স্কোয়ার। কি ধরলাম? তাহলে আমি বলতে পারি তাহলে ওমেগা স্কোয়ার কে বাই এম মানে, তাহলে দেখ এখান থেকে কে বাই এম মানে তাহলে আমি লিখে দিচ্ছি কত? মাইনাস অফ ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। লেখা যায় না? যায় না। তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন তো একই ইকুয়েশন, কারণ ওখান থেকে এরা তৈরি হয়েছে, মানে এরা হলো কি অনুরূপ ইকুয়েশন। এখন দেখ
তাহলে আমি এখানে বলতে পারি এটা হলো ত্বরণ, এটা হলো কি বল। বলের পেটেই থাকে কে ত্বরণ, বলের পেটের ভিতরে ত্বরণ ছিল না, কারণ বল না থাকলে ত্বরণ হবে? কোন একটা মানুষকে বেগের পরিবর্তন করতে করি তাহলে ত্বরণ হবে, ও যদি বলই না থাকে, বলই যদি দিতে না পারে তো ত্বরণ কোথা থেকে হবে? তাহলে বল আছে বলেই ত্বরণ তৈরি হয়, ত্বরণ আছে বলে বল তৈরি হয়, কথা সত্য নয়। কারণ বল থাকলেই ত্বরণ হবে, বল থাকলেই বেগ হবে, বল থাকলেই কাজ করতে পারবে। তার মানে আমরা বলতে পারি এই বলের ভিতরেই ছিল ত্বরণ। এই ইকুয়েশন আর এই ইকুয়েশন হচ্ছে কি একই ইকুয়েশন। এটা ইকুয়েশনকেও বলা হয় সরল দোলগতির ইকুয়েশন, এটাকেও বলা হবে কি তাহলে সরল দোলগতির ইকুয়েশন। কারণ দেখ এইভাবে দুলতে থাকবে, এই দুলাটাই হচ্ছে সরল দোলগতি। তাহলে আমি দেখলাম যখন সাম্যাবস্থান থেকে এইদিকে যতটুকু নিয়ে আসবো, যত সরণ করব প্রত্যানায়ক বল তত বেশি তৈরি হবে। এখানে সেটাই ঘটিয়েছে, যত সরণ প্রত্যানায়ক বল তত বেশি, কিন্তু সামান্য কি হবে মাইনাস চিহ্ন যুক্ত আগের দিকে। এখানে দেখ বলছে ত্বরণ, তুমি সরণ যত করবে ত্বরণের মান কি হবে তত বেশি হবে। কারণ দেখ ত্বরণ মানে কি বেগের পরিবর্তন, তুই এখান থেকে ছাড়লে যত জোরে দুলবে, এখান থেকে ছাড়লে কি হবে জোরে দুলবে, এখান থেকে ছাড়লে কি হবে আরো জোরে দুলবে। তার মানে এখান থেকে ছাড়লে আরো জোরে, আরো যত দূর থেকে ছাড়বো তত জোরে দুলতে থাকবে। তার মানে ত্বরণের মান কি হবে সমান। কেন হবে? ত্বরণ বাড়বে না, সমানুপাতিক, সমান না, সমানু কনস্ট্যান্ট ধরে সমান হয়। আমরা যদি বলি যে এ প্রপোর্শনাল টু বি, তার মানে এরা সমান নয় স্যার, এরা সমানুপাতিক। যেমন ধর তুই তোর বাবা বয়সের দিক থেকে সমানুপাতিক কিন্তু সমান নয়। আমাকে জন্ম হওয়ার পর থেকে আমার বয়স 5 বছর বাড়লে আমার বাবার বয়স কত বছর বাড়বে? তাহলে প্রত্যেকটা স্টেজে আমাদের বয়সের অনুপাত কি হবে সমান, অনুপাত সমান, তাই আমরা সমানুপাতিক। কিন্তু যদি বলি যে বাবার বয়স ইকুয়ালস টু আমার বয়স, হবে কখনো? জিন্দগিতে সম্ভব নয়। ঠিক সেরকমই এ প্রপোর্শনাল টু বি, মানে এ আর বি হচ্ছে কি সমানুপাতিক কিন্তু সমান নয়। ওই রকম ইকুয়েশন এখানে, সরণ যেমন বাড়াবি ত্বরণের মান তেমন হবে। মানে সরণ যত করবি বেগের পরিবর্তন তত হবে। এখান থেকে ছেড়ে দিলে হালকা করে দুলতো, এখানে ছাড়লে একটু বেশি জোরে দুলবে, এখানে নিয়ে গেলে আরো জোরে দুলবে, তো বেগের পরিবর্তন হচ্ছে না হয় না? তো এই বেগের পরিবর্তনটা বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে? বৃদ্ধি হচ্ছে, জোরে জোরে দুলছে, তার মানে ত্বরণের মান কি হচ্ছে বেশি হচ্ছে। তাহলে ত্বরণের মানটা এক্স এর সাথে সমান নয় বাট সমানুপাতিক। আমি আরো যখন এক্স বাড়াবো ত্বরণ আরো বাড়বে, আরো বাড়াবো আরো বাড়বে, আরো বাড়াবো আরো বাড়বে, মানে বাড়তে থাকবে। এক্স বাড়লে এ বাড়বে, তার জন্য এটাকে বলা হয় কি সমানুপাতিক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটাও সরল দোলগতির ইকুয়েশন, এটাও সরল দোলগতির ইকুয়েশন। ত্বরণ সবসময় সাম্যাবস্থানের দিকে হয়, সরণের উল্টো দিকে হবে। দেখ সরণের উল্টো দিকে, হ্যাঁ। তার মানে দেখ আমি দেখতে পাচ্ছি যখন আমি নিয়ে গেলাম সরণ করলাম ছেড়ে দিলাম, এটা হলো ত্বরণ, এটা হলো ত্বরণ। কিসে বাড়ছে? তো ফোর্স বাড়ছে, ত্বরণ বাড়ছে, তো সেম ইকুয়েশন। তো তুই এখন দেখ কোনো ব্যক্তিকে টানছিস, টানতে টানতে নিয়ে গেলি, যত জোরে তোকে লাগবে এদিকে কাউকে লাগাবি একবার, মানে এভাবে ঠাক করে দিবি, যেমন লাগবে ওখানে ছাড়লে বেশি লাগবে না কম লাগবে? ছাড়লে বেশি লাগবে। তার মানে ছাড়ার দিকটা হচ্ছে ত্বরণ, এই দিকটা হলো ত্বরণ, আর এই দিকটা হচ্ছে কি? তাহলে ক্লিয়ার হয়েছে না হয়নি? তার মানে ত্বরণ বাড়লে স্যার বল বাড়বে, বল বাড়লে স্যার ত্বরণ বাড়বে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এটাই হচ্ছে সরল দোলগতির ইকুয়েশন, এটাও হলো সরল দোলগতির ইকুয়েশন। তোকে এবার যদি বলে স্যার সরল দোলগতি বলতে কি বোঝো, তাহলে আমি বলবো কোনো সরল দোলন সৃষ্টিকারী কণা বা কোনো কম্পনশীল কণা বা কোনো পর্যাবৃত্ত গতিবিশিষ্ট কোনো কণা, একই কথা। তার সরণ বা ওই কণাতে সৃষ্টি ত্বরণ যদি সরণের সাথে সমানুপাতিক হয় এবং যদি ত্বরণের অভিমুখটা সরণের উল্টো দিকে হয়, মানে কোন দিকে হবে? সাম্যাবস্থানের দিকে। সরণের উল্টো দিক মানে কি? সরণ করেছি এইদিকে, ত্বরণ হবে এইদিকে, মানে উল্টো দিকে হয়, তবে সেই গতিকে আমরা বলবো কি সরল দোলগতি। তাহলে লিখে বা সরল দোলগতি 2 মার্কসের জন্য পরীক্ষা এসছে, 2 বার এসছে পরীক্ষায়। সরল দোলগতি, সরল দোলগতি দিলি কোন কম্পনশীল কণা, কোন কম্পনশীল কণা তে সৃষ্টি ত্বরণ, কণাতে সৃষ্টি ত্বরণ যদি সৃষ্টি ত্বরণ যদি সাম্য অবস্থান থেকে
সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক এবং তার অভিমুখ বা দিক সরণের বিপরীত দিকে হলে এই ধরনের গতিকে সরল দোল গতি বলা হয়। ধরনের গতিকে সরল দোল গতি বলা হয়। তাহলে দেখ, আগে আমরা লিখে এসেছিলাম যদি কোনো কণাকে কোনো দিকে নিয়ে গিয়ে ছাড়লাম, তাহলে সে যদি একই পথে একই সময়ের ব্যবধানে দুলতে থাকে তাহলে সেটা হলো পর্যাবৃত্ত গতি, এবং এই ধরনের পর্যাবৃত্ত গতিকে আমরা আগে বলে এসেছি সরল দোলগতি। কিন্তু তারা আরো ক্লিয়ার করে দিল যে সরল দোলগতি সেটাও সত্য, কিন্তু এর অ্যাকুরেট শর্ত হচ্ছে আমরা যত টানবো, সরণ যত করব, ত্বরণটা কি হবে? তত বেশি বাড়বে, এবং এই ত্বরণের অভিমুখ সবসময় কোন দিকে হবে? সরণের উল্টো দিকে হবে বা সাম্য অবস্থানের দিকে হবে। তাহলে সেটা হলো সরল দোলগতি। দুটোই কেউ লিখতে পারে, পরীক্ষায় আসতে পারে এইভাবে বা আসে যে সরল দোলগতির শর্ত কি। তার আমরা দুইভাবে বলতে পারি যে সরল দোলগতি সৃষ্টিকারী কণা বা কম্পনশীল কণা বা পর্যাবৃত্ত গতি বিশিষ্ট কোনো কণার ত্বরণ যদি সরণের সাথে সমানুপাতিক এবং তার অভিমুখ যদি সরণের উল্টো দিকে হয় তাহলে সেটা সরল দোলগতি হবে। নাম্বার 2, কেউ এখান থেকেও বলতে পারে যে সরণ দোলগতি বা সরল দোলগতি সৃষ্টিকারী কোনো কণার যে প্রত্যানায়ক বল, এটা কি? প্রত্যানায়ক বল যদি সরণের সাথে সমানুপাতিক হয় এবং তার অভিমুখ সবসময় কি হবে? সরণের বিপরীত দিকে, তাহলেও সেটা হবে কি? সরল দোলগতি। কেউ এখান থেকেও বলতে পারে, কেউ এখান থেকেও বলতে পারে। এখান থেকে বললে ত্বরণ কথাটা উল্লেখ করতে হবে, এখান থেকে বললে কাকে উল্লেখ করতে হবে? প্রত্যানায়ক বলের কথাটা উল্লেখ করতে হবে। তাহলে আমরা দিতে পারবো, কোনো অসুবিধে নেই। তাহলে এর পরবর্তী টপিকসে আমরা যাব, সেটা হচ্ছে সরল দোলগতির অবকল সমীকরণ। এটা হলো সরল দোলগতির সমীকরণ। এবারে আমরা অবকল করব। অবকল মানে কি? অবকল মানে কি? অবকল কি রে? হ্যাঁ, কি বল? আরে ভুলই বল না কিছু। ডেরিভেটিভ কে বললি? তোরা দুজন থেকে বেরোয় না কেন কথা? আস্তে করে বললে হবে, জোরে করে বল। অবকল সমীকরণ। অবকল সমীকরণ কার? সরল দোলগতির। তাহলে সরল দোলগতির অবকল সমীকরণ পয়েন্ট কর, তারপর দেখবি পরীক্ষায় এসছে দুইবার। সরল দোলগতির অবকল সমীকরণ প্রতিষ্ঠা করো। সরল দোলগতির অবকল সমীকরণ। সরল দোলগতির অবকল সমীকরণ। আচ্ছা দেখ, তোরা জানিস যদি কোনো একটা বস্তুর সরণ x হলো, ধর এই সরণ ঘটাতে সময় লাগবে না? লাগবে না? ধরে নিচ্ছি t সময়ে তার সরণ হচ্ছে কত? x। তাহলে dt সময়ে সরণ কত হবে স্যার? dx। বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করিস। তাহলে এটা হলো dt সময়ে সরণ। ভেলোসিটি বা বেগ সমান আমরা জানি dx dt, জানা আছে না নেই? সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনকে বলা হয় কি? dx dt। সেটাকে বলা হয় কি? ভেলোসিটি। আবার আমরা জানি ওই গল্প ত্বরণ সমান আমরা জানি সামনে ওই আবার আমরা জানি ত্বরণ সমান সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। তার মানে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন বা সময়। তাহলে বেগের পরিবর্তন dx dt, আবার কি dt সময়, হয় না? হয় না? তার মানে হয়ে যাবে d2x ডিভাইডেড বাই dt স্কয়ার। তবে এটাকে আমরা ডিভাইডেড বাই কখনো করতে পাবো না, এটা হচ্ছে d2x dt স্কয়ার। কিভাবে পড়বো?
d2x dt স্কয়ার। এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা ত্বরণের ইকুয়েশন জানি, আরো যদি আমি দেখতে চাই আমরা জানি ভেলোসিটি v সমান dx dt, dx বাই কেন dx dt, ত্বরণ সমান আমরা জানি d dx ইনটু v, সময়ের সাপেক্ষে t সময়ের সাপেক্ষে v এর পরিবর্তন, ডেরিভেটিভ মানে পরিবর্তন, সময়ের সাপেক্ষে v এর পরিবর্তনটাই হচ্ছে ত্বরণ। তাহলে তুই দেখ d dt ভেলোসিটির মানটাকে বসিয়ে দিলাম dx dt, তাহলে এই দুটোকে গুণ করলে পাবো d2x, নিচে হচ্ছে কত dt স্কয়ার। ছোট্ট একটা প্রশ্ন জাগবে স্যার, আপনি যখন গুণ করলেন উপরে d আর d গুণ করলেন বলে d যদি স্কয়ার হয় তাহলে নিচে কেন dt স্কয়ার হলো, d এর স্কয়ার কেন হলো? প্রশ্ন হওয়া উচিত। প্রশ্ন হচ্ছে দেখ একটু আমরা এক্স্যাক্টলি আগের দিকে যাব, ত্বরণ তাকে বলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, বেগ তাকে বলে সময়ের সাপেক্ষে ত্বরণের পরিবর্তন। এটুকু বোঝা যাচ্ছে তো? তার মানে সময়ের সাপেক্ষটাকে দুবার ব্যবহার করছে কাতে? ত্বরণের ইকুয়েশনে। একবার হচ্ছে মানে ত্বরণ মানে দেখ, ত্বরণ মানে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, মানে সময় আসছে আবার বলছে বেগের জায়গায় সময়ের সাপেক্ষে ত্বরণের পরিবর্তন। তার মানে ত্বরণের ইকুয়েশনে ত্বরণ কথাটা একবারই আসছে কিন্তু পরিবর্তন কথাটা দুইবার আসছে। বুঝতে পারিস না হয়তো? কারণ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, আর বেগের পরিবর্তন মানে হচ্ছে ত্বরণের পরিবর্তন। কারণ বেগ আর ত্বরণ আলাদা জিনিস, কিন্তু পরিবর্তন কথাটা দুইবার আসছে। ডি মানে ডেরিভেটিভ, ডেরিভেটিভ মানে পরিবর্তন, তার জন্য ডি এর উপর স্কয়ার হয়েছে। আর দুটো ইকুয়েশনে সময় দুবার আসছে, বেগের জায়গায় একবার সময় লাগছে আর এর জায়গায় একবার সময় লাগছে, তার জন্য আমরা লিখেছি কি সময়ের উপর স্কয়ার। বুঝতে পেরেছিস না পারিস না? তার মানে আমরা যখন ত্বরণের ইকুয়েশনে d2x dt স্কয়ার লিখবো, তার মানে তোকে জানতে হবে ওই ইকুয়েশনটাতে দুবার পরিবর্তনের কথা বলছে। কবার? দুবার। তার জন্য d কে দুবার করেছি, আর সময় কতবার বলছে? দুইবার। কারণ দেখ আমরা জানি ত্বরণ, ত্বরণ সমানই বেগ ডিভাইডেড বাই কত রে? সময়। আবার দেখ বেগ সমান হচ্ছে কত? ত্বরণ বাই সময় ডিভাইডেড বাই হচ্ছে সময়। দেখ সময় হয়েছে দুবার, তার জন্য লিখেছে টি এর স্কয়ার। পরিবর্তন হচ্ছে কবার? একবার বেগ হচ্ছে একবার ত্বরণ হচ্ছে। তা ত্বরণ আর বেগ কি একই জিনিস? আগে ছিলাম আমি ধর সকালবেলা পড়ালাম 12 এর ক্লাসে, এখন পড়াচ্ছি তোদের 11 এর ক্লাসে, একই ক্লাস কি? পরিবর্তন হচ্ছে। তার জন্য দেখ বেগ ত্বরণ থেকে হয়েছে বেগ, তার মানে কি পরিবর্তন হয়েছে। কতবার পরিবর্তন? দুইবার পরিবর্তন। তার জন্য ডি এর পাওয়ারে 2, আর সময় কতবার পরিবর্তন হচ্ছে? দুইবার, তার জন্য টি এর পাওয়ার স্কয়ার। আর বুঝতে অসুবিধা নেই? তাহলে কোথায় স্যার? নিচে এখানে দেখ এটুকু মানে বুঝায় সময়ের সাপেক্ষে পরিবর্তন, এটাকে বুঝায় সময়ের সাপেক্ষে ডি মানে পরিবর্তন, ডি মানে ডেরিভেটিভ, ডেরিভেটিভ মানে পরিবর্তন বাংলায়। তো আমি সময়ের সাপেক্ষে পরিবর্তন কাকে করব তাহলে ত্বরণ পাবো? ভেলোসিটিকে। সময়ের সাপেক্ষে পরিবর্তন করব, এটা মানে বুঝায় সময়ের সাপেক্ষে পরিবর্তন। কাকে করতে হবে? ভেলোসিটিকে। তার জন্য ভেলোসিটিকে বসিয়েছি, ভেলোসিটি মানে হচ্ছে ডিএক্স ডিটি। দেখ বসিয়েছি, বুঝতে পেরেছিস? এবার দেখ ডি কে ডি দিয়ে গুণ করলে d2x থেকে গেল, ডিটি স্কয়ার, ডিটি আর ডিটি গুণ করলে ডিটি স্কয়ার। এটাকে এতক্ষণ ধরে বুঝাচ্ছিলাম, এটাকে বুঝাচ্ছিলাম ওইদিকে রাফে, যে ত্বরণের ইকুয়েশনে সময় এসছে দুবার আর পরিবর্তন কথাটা এসছে কবার? দুইবার। তার জন্য আমরা লিখেছি d2x dt তার স্কয়ার। সোজা কথায় জেনে রাখবি, ভেলোসিটিকে লেখা হয় dx dt, ত্বরণকে লেখা হয় d2x dt স্কয়ার। তারপরে যদি আরেকটা স্টেপ বাড়তে আবার ডেরিভেটিভ করিস তাহলে পাবি d3t এবার d3x ডিভাইড বাই dt কিউব। আবার যদি ডেরিভেটিভ করিস তাহলে d4x d3 এইভাবে ক্যালকুলেশন চলে থাকবে। তাহলে দেখ অবকল সমীকরণের সমাধান করব কার? সরল দোলগতির। সরল দোলগতির ইকুয়েশন আমরা জানি অ্যাক্সিলারেশন a ইজ ইকুয়াল টু মাইনাস আছে স্যার ওমেগা স্কয়ার x, এর মান কত পেলি? d2x ডিভাইডেড বাই d2x dt স্কয়ার সমানই হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার x। তাহলে এটাকে আমরা লিখতে পারি d2x dt স্কয়ার প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার x সমানই 0। ইহাই হলো অবকল সমীকরণ সরল দোলগতি। পরীক্ষায় 2 মার্কসে দেবে, আমরা জানি বলে শুরু করে দেবো। তোকে যদি মনে হয় স্যার নাম্বারটা কম দিয়ে দেবে, একটু আগে থেকে শুরু করবি, একটু বড় করবি, তাহলে f ইজ ইকুয়াল টু কোথা থেকে নিয়ে আসবি? মাইনাস কে এক্স, লাইন বাড়বে, বাকি কিচ্ছু
নয়, তার জন্য তোরা এখান থেকেও করতে পারিস বা ডাইরেক্টলি ভাবে বলে দিতে পারিস সরল দোলগতির সমীকরণ আমরা জানি ও a = -ω² x। বাকি ক্যালকুলেশন দেখাবি। এটাই হলো অবকল সমীকরণ, কারণ ডেরিভেটিভ ফাংশনে রূপান্তরিত হয়েছে। তোকে কিসে নিয়ে আসতে হবে? ডেরিভেটিভ ফাংশনে। তাহলে এটাই হলো অবকল সমীকরণ। চল চট করে লিখে ফেল। আমরা জানি সরল দোলগতির ক্ষেত্রে কি খবর স্যার? ক্লাস বাঘের হুঙ্কারে করেন। আমরা জানি সরল দোলগতির ক্ষেত্রে যে ইকুয়েশন লেখা আছে এখান থেকে শুরু করে দে। রাতগুলো একটু পাশে রাখবি, তোকে হেল্প করবে বিস্তারিত শিখতে। আর বলবো না, লেখা আছে। মাথায় ঢুকছে স্যার আপনাদের না অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ডিটেলে শিখে রাখ যেন ভবিষ্যতে হতে না হয় কোথাও গিয়ে। বাঘের হুঙ্কারে থাকতে পারিস, সিংহের মতো বেঁচে থাকতে হবে। কারো বুঝতে অসুবিধা থাকলে পিছন থেকে প্রশ্ন থ্রো করে দিবি, অসুবিধা মোটেও নেই। কারণ তোদের প্রশ্ন অন্যদের সহযোগিতা হবে পুরো ভারতবর্ষের। হ্যাঁ, আর কোয়েশ্চেন করাটা ভালো জিনিস। এটা হলো মেন বডি, হলো রাফ স্যার। নিচে লিখে দে, ইহাই হলো সরল দোল গতির অবকল সমীকরণ। ইহাই হলো সরল দোল গতির অবকল সমীকরণ। কিচ্ছু লিখতে হবে না স্যার, অত ভাষা দিলে ভুল ধরবে। বেশি কথা বলতে গেলে ভুল হয়। যেখানে লেখার দরকার হয় সেখানে লিখে দেবো। তো যদি ইচ্ছা করে তুই লিখে দিবি যে সরল দোলগতি সৃষ্টিকারী কণাটির সরণ এক্স এবং কণাতে সৃষ্টি ত্বরণ এ হলে আমরা জানি সরল দোলগতি লিখে দিই। আর দরকার নেই, কিচ্ছু অত দরকার নেই। হ্যাঁ, ম্যাথ আসবে, চাপ নিচ্ছে। আমি আসছি, কোনখান থেকে ম্যাথ আসবে সব তোকে বলে দিব, তোর একটুকু চাপ হবে না। তুই যেই ম্যাথ অ্যাডভান্সের কোয়েশ্চেন ফু দিয়ে উড়িয়ে দিবি। হ্যাঁ, ফু দিয়ে উড়িয়ে দিবি। আমি তো বলেছি তোকে যে কোয়েশ্চেন সলভ করবি, আমার টোল ফ্রি নাম্বারে কল করে দিবি, যে কোনো মুহূর্তে কোয়েশ্চেনের সলিউশন পাবি। তবে টোল ফ্রি নাম্বার অনলাইনে দেবো না। হ্যাঁ, এবার দেখ এটুকু হয়েছে। দুইভাবে কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেন দুটো লিখে রাখ নিচে। দুইভাবে আসে। সরল দোলগতির অবকল সমীকরণটি প্রতিষ্ঠা করো। সরল দোলগতির অবকল সমীকরণটি প্রতিষ্ঠা করো। চটচট করে লিখ, লিখার সময় ফার্স্ট সরল দোলগতির অবকল সমীকরণটি প্রতিষ্ঠা করো। নাম্বার 2 কোশ্চেন অথবা কোশ্চেন, অবকল সমীকরণ প্রতিষ্ঠা করো। হ্যাঁ, এটাই অ্যান্সার। আরেকটা কোশ্চেন হয়, এই কোশ্চেনটাকে সেটা বলবে সরল দোল গতির ক্ষেত্রে দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণটি প্রতিষ্ঠা করো। দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটাই সব বুঝিয়ে দিচ্ছি, চাপ নেবেন না একটু, আমি আছি স্যার। সরল দোলগতির ক্ষেত্রে দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণ, দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণ প্রতিষ্ঠা করো। এদিকে দেখ, এটা কত রে? এটা এটা দ্বিতীয় বলা যায় না, এটা তৃতীয়, ফোর্থ মানে চতুর্থ, পঞ্চম। dx dt পাওয়ারে কত আছে? একবার পরিবর্তন, প্রথম ক্রম। তারপর ইকুয়েশনে কি পেয়েছি? d2 x dt পাওয়ারে কত আছে স্যার? দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ। d3x dt কতবার ডেরিভেটিভ? বুঝতে পেরেছিস? ফার্স্ট ক্রম ডেরিভেটিভ কোনটা, সেকেন্ড ক্রম ডেরিভেটিভ কোনটা, থার্ড ক্রম ডেরিভেটিভ কোনটা, এভাবে চলতে থাকবে। সেটা হলো ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার। ওটাই স্যার। হ্যাঁ,
না না, এটাই তো দেখালে, এই তো দ্বিতীয় ক্রম, এই তো আছে, এটাই তো দ্বিতীয় ক্রম। আর এটাই হলো অবকল সমীকরণ কার? সরল দোলগতির। কার? সরল দোলগতির। এটাই অবকল সমীকরণ। আর অবকল সমীকরণটা ডাবল ডেরিভেটিভ এসছে, মানে দ্বিতীয় অর্ডার এসছে, তার জন্য এটাকে বলা হয় দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণ। অবকল মানে ডেরিভেটিভ, এগুলো হচ্ছে ডেরিভেটিভ ফর্ম। ম্যাথে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হয়নি? হয়েছে? তাহলে তো পাকাপোক্ত হয়ে থাকার কথা, পাকাপোক্ত হয়ে থাকার কথা স্যার। ডেরিভেটিভ হলে তো পারবি, ডেরিভেটিভ তো এগুলো। আচ্ছা, এরপরে তোরা পয়েন্ট করবি সবচাইতে ইন্টারেস্টিং টপিকস। এইদিকে সবচাইতে ইন্টারেস্টিং টপিকস, যেটা থেকে সবচাইতে কোশ্চেন বেশি করবে এবং যেই ইকুয়েশনের উপরে পুরো চ্যাপ্টার দাঁড়িয়ে আছে, এমনকি এই ইকুয়েশনের উপরে পরবর্তী 3টে চ্যাপ্টার দাঁড়িয়ে আছে, সেটা হলো সরল দোলগতির অবকল সমীকরণের সাধারণ সমাধান। একে আবার সাধারণ সমাধান করব। হ্যাঁ, চল পয়েন্ট কর। সরল দোলগতির অবকল সমীকরণের সাধারণ সমাধান। সরল দোলগতির অবকল সমীকরণের সাধারণ সমাধান। আচ্ছা, তোদের মধ্যে ফিজিক্সকে কতজনকে ভারী লাগছে বলতো একটু? যে ফিজিক্স ভারী লাগছে এরকম? সবই ভারী লাগছে না? ফিজিক্স কতজনকে ভারী লাগছে একটু করে ছোট্ট করে দেখাতো আমাকে। 1 2 জন ছেলেদের মধ্যে। লজ্জা কেন করছিস রে? 3 জন। আর বাকিটি সবটি ভালো লাগছে তো? মেয়েরা 2 জন দেখিয়েছে, 2 জন দেখিয়েছে। তুইও? সবাই? আচ্ছা, আমাকে এটা বল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্টগুলো মানুষের জন্য এসছে না সাবজেক্টের জন্য মানুষ এসছে? হ্যাঁ, মানুষের জন্য সাবজেক্ট এসছে। তোর জন্য যদি এসে থাকতে পারবি না কেন? হ্যাঁ, দুটো কখনো হবে না। আমার প্রশ্নে অ্যান্সার দিবি কিন্তু। সাবজেক্ট এসছে মানুষের জন্য, মানুষ আসেনি সাবজেক্টের জন্য। যদি বলি ধর্ম এসছে কার জন্য? মানুষের জন্য। আর মানুষ কখনো ধর্মের জন্য আসেনি, কারণ মানুষ কোন পথে চললে সঠিক হবে, কোন পথে চললে বেঠিক হবে, সেটাকে গাইড করবে ধর্ম। প্রত্যেক ধর্মই, প্রত্যেক ধর্মে ভালো কথা বলা আছে। তার মানে মানুষের জন্য ধর্ম এসছে। মানুষের জন্য যদি ফিজিক্স আসে, তুই মানুষ না অমানুষ? বুঝতে পারি না ভাষা? তোরা মানুষ না অমানুষ? আগে আমার গল্প শুন, গল্প আছে তোকে আমি বলছি। তো ফিজিক্স ভারী কেন লাগবে? ফিজিক্সও এসছে মানুষের জন্য, কেমিস্ট্রি এসছে মানুষের জন্য, ম্যাথও এসছে মানুষের জন্য। আর যখন তোরা নিজেকে পোস্ট করিস যে আমরা মানুষ, তাহলে তোদেরকে সোজা লাগা উচিত। তোকে আমি প্রমাণ দিচ্ছি যে ফিজিক্স তোকে আমি প্রমাণ দিচ্ছি যে ফিজিক্স যে মানুষের জন্য এসছে, তোর উপকারের জন্য, তুই নিতে পারছিস না। আজকে ধর, যার বাবা বিদেশ খাটে, একটা মানুষের গড়ায়ু ধরলাম 60 ইয়ার্স, ধরলাম ধর 60 ইয়ার্সের মধ্যে তার ফ্যামিলি হবে, তার জমি জায়গা কিনতে হবে, বাড়িঘর করতে হবে, ছেলে মেয়ের বিয়ে দিবে, এগুলো তো হয়তো। এখন ধর এই 60 ইয়ার্সের মধ্যে সে কিছু চাকরি করে না, সে খেটে খায়, দাদন যায়, মহারাষ্ট্র যায়, গুজরাট যায়, তামিলনাড়ু, যেখানে যেখানে যায়। এখন যদি আগের যুগের মতো তাকে যদি হেঁটে মুম্বাই খাটতে যেতে হতো, তাহলে তার 60 বছর জীবনে কতবার মুম্বাই খাটা হতো? 1-2 বার হয়তো হতো, আর যেতে চাইতো না, একবার গিয়ে আর জিন্দগিতে যেতে চাইতো না। তাহলে ওর ফ্যামিলিটা চলতো কি? তো ডেভেলপ করতে হবে, মানুষ যেন 60 বছর বাঁচলে তার জীবন ধারণ করতে পারে, তার ফ্যামিলি মেনটেন করতে পারে। তার জন্য আবিষ্কার হলো ট্রেন। হয়েছে না হয়নি? 2 দিন বা 3 দিনে চলে গেলি মুম্বাই, হাঁটলি 3 মাস 4 মাস, আবার চলে আসবি। বলছে না, এতেও সন্তুষ্ট নয়, উঠাতে হবে প্লেন। তাহলে আরো যাবো তাড়াতাড়ি, মানে 1 দিনের 2 ঘন্টার মধ্যে মুম্বাই যাব, আবার 2 ঘন্টার মধ্যে ফেরত আসবো। মানুষকে ডেভেলপ করবে, এই ডেভেলপ করার জন্য এরোপ্লেন, ট্রেন, সাইকেল, মোটরসাইকেল বানিয়েছে কে? ফিজিক্স। আরো আসবে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এদেরকে সোজা বানালো কে রে? ফিজিক্স। তো ফিজিক্স যদি তোদের পথ সুগম করতে পারে, তাহলে ফিজিক্স তোদের কাছে ভারী কেন? তো ফিজিক্স তো তোদের জন্য এসছে। একটু স্যার পড়বি, আর ইন্টিগ্রেশন অবকলনগুলো একটু শিখবি, কারণ ফিজিক্স করতে গেলে হালকা ম্যাথ লাগবে। এদিকে দেখ, গল্প আর নয়, আমরা তার অবকল সমীকরণ জানতাম। দেখ,
অবকল সমীকরণ আমরা জানি d2 কি বলতো dt স্কয়ার প্লাস 0। এইটুকু অবধি কারো অসুবিধা নেই। এবার আমি করলাম কি দেখ, বোথ সাইড পণ্ডিতি করে, এটা ছায়ার বইয়ে প্রমাণ দেখবি আর অন্য কোনো বইয়ে প্রমাণ দেখবি করতে পারবি না, মাথায় ঢুকবে না। 14 দিন দেখবি মাথায় ঢুকবে না, তারপর দিন ইচ্ছা করবে পড়া ছেড়ে দিব। তবে লেন্দি হবে একটু, বাট ইজি আছে। শুধু ম্যাথামেটিক্যাল টার্মটাতে জানা থাকলে হলো, ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ। আমি বোথ সাইড যে কোনো জিনিস দুপারে গুণ করতে পারি। তাহলে আমি নিলাম 2dx dt, d2x dt স্কয়ার আগে ছিল, প্লাস 2dx dt ওমেগা স্কয়ার x সমান 2dx dt 0। করা যায় না বল? বোথ সাইড গুণ করলাম। আমরা যে কোনো জিনিস দুই সাইডে গুণ করতে পারি, কারণ এখান থেকে 2dx যদি কমন নিলে আগেরটাই পড়ে থাকবে, আর ওপারে এপারে কেটে দিবি, আগের লাইনই পড়ে থাকবে। তাহলে যদি ওপর থেকে নিচের লাইন নামা যায় আর যদি নিচ থেকে উপর লাইন যাওয়া যায়, তার মানে জানবি লাইন ধরাটা কি আছে, সহি আছে। এবার আমার প্রশ্ন হচ্ছে স্যার, জিরোর সাথে যে কাউকে গুণ করলে সেটা ভ্যালু কত হবে? 0 হবে। তাহলে 0 থাকলো, পড়ে থাকলো 2dx dt। ভালো করে বুঝবি কিন্তু, নাহলে মাথায় ঢুকবে না। বড় আছে, হালকা দেখবি, মাথায় ক্লিয়ার হয়ে যাবে, বাড়িতে একবার দেখবি। d2x dt স্কয়ার প্লাস 2dx dt ওমেগা স্কয়ার x সমান তাহলে কত হচ্ছে বলতো? বোথ সাইড ইন্টিগ্রেশন করলাম, তাহলে 2dx dt d2x dt স্কয়ার ইন্টিগ্রেশন প্লাস 2dx dt ওমেগা স্কয়ার x ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0। করতে পারি না? পারি না? বোথ সাইড ইন্টিগ্রেশন মানে কি, এই পুরোটার ইন্টিগ্রেশন, এর মধ্যে দুটো টার্ম আছে, মানে এও ইন্টিগ্রেশন পাবে এও ইন্টিগ্রেশন পাবে, তাহলে এরও ইন্টিগ্রেশন নিলাম। আচ্ছা, আমরা জানি যে কোনো ধ্রুবক সংখ্যা 2 তার ডেরিভেটিভ করলে কি পাওয়া যায় স্যার? 0। ধ্রুবকের ডেরিভেটিভ যদি 0 হয়, তাহলে ডেরিভেটিভের উল্টো জিনিসটাই হচ্ছে ইন্টিগ্রেশন। ডেরিভেটিভের উল্টো জিনিস হচ্ছে কি? ইন্টিগ্রেশন। তাহলে 2 বা ধ্রুবকের ডেরিভেটিভ যদি 0 হয়, তাহলে 0কে ইন্টিগ্রেশন করে ধ্রুবক পাবি। বুঝতে পারছিস না? পারিস না? যদি ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়, ধ্রুবককে ডেরিভেটিভ করলে 0 হবে, তাহলে 0কে ইন্টিগ্রেশন করলে ধ্রুবক হবে। উল্টো করো না তো। এবার আমরা জানি যে কোনো ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয় কেন বল? যে কোনো ধ্রুবক তার ডেরিভেটিভ 0 হয় কেন? বাস্তব প্রমাণ কোথায়? দেখ, আমি হলো বুঝি না স্যার, আমার কাছে ফিজিক্স নর্মাল ভাষা শিখবো, ওই অন হয়ে যাবে। আমরা এটা বাস্তব জানি, ধ্রুবকের এইদিকে ধ্রুবকের ডেরিভেটিভ কত হয় একটু শিখে নে। বাস্তবে ধ্রুবকের ডেরিভেটিভ কত হয়? 0। আমি এটা বাস্তব যুক্তি নিচ্ছি তোকে। ডেরিভেটিভ কথার বাংলা অর্থ হলো পরিবর্তন। ভালো করে বুঝবি, ডেরিভেটিভ কথার অর্থ হলো পরিবর্তন। একে আরো পাতি বাংলায় নেমে আসবো, পার্থক্য কি বলা হয়? আরো পাতি বাংলায় নেমে আসবো, পার্থক্য মানে অন্তর। অন্তর মানে কি? বিয়োগ। আর বুঝতে অসুবিধা আছে কারণে? বিয়োগ মানে অন্তর, অন্তর মানে পার্থক্য, পার্থক্য মানে পরিবর্তন, পরিবর্তন মানে ডেরিভেটিভ। কারো বুঝতে অসুবিধা আছে? রাতগুলো জেনে রাখবি, ভবিষ্যতে টিচার হয়ে ছাত্রকে দিবি। ধ্রুবকের ডেরিভেটিভ 0। 0 কেন? প্রশ্ন হচ্ছে, দেখ, আজ থেকে কোটি কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ বা ঈশ্বর বা ভগবান কতজন ছিল? কতজন ছিল রে? একজন। ইকুয়েশন দেখ, প্রাথমিক আল্লাহ ইকুয়ালস টু কতজন? একজন। কোটি কোটি বছর আগে আজকের আল্লাহ বা ঈশ্বর বা ভগবান কতজন? একজনই রে গাধা। আল্লাহ কতজন আছে রে? একটা না? তো আগে কোটি কোটি বছর আগে একজন ছিল, কোটি কোটি বছর পর আজকে এবং কিয়ামতের দিবস পর্যন্ত থাকবে কতজন? মানে অন্তিম আল্লাহ হচ্ছে কতজন? একজন। তাহলে ডেরিভেটিভ মানে পরিবর্তন, আর আল্লাহ পরিবর্তন, পরিবর্তন অফ আল্লাহ। দেখ, পরিবর্তন অফ আল্লাহ ইকুয়ালস টু অন্তিম মাইনাস প্রাথমিক। পরিবর্তন মানে কি জানি? অন্তিম মাইনাস প্রাথমিক। পার্থক্য মানে এটাই বুঝে। তাহলে অন্তিম হচ্ছে একজন মাইনাস একজন ইকুয়ালস টু কত? বুঝতে পারলি যে ধ্রুবকের ডেরিভেটিভ 0? বুঝতে পারিস না? পারিসনি? হ্যাঁ, এটা হলো ধ্রুবকের ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এবার দেখ, ধ্রুবকের ডেরিভেটিভ যদি 0 হয়, তাহলে 0-র ইন্টিগ্রেশন কত হবে? ধ্রুবক। 0-র ইন্টিগ্রেশন ধ্রুবক। চল এখানে আমরা জানি ইন্টিগ্রেশন x ইন্টু dx তার সূত্র হচ্ছে x²/2। যদি এখানে লিমিট না দেওয়া থাকে, তাহলে সেটা হলো অনির্দিষ্ট সমাকল। জানিস না? মুশকিল হয়ে গেল রে।
ইন্টিগ্রেশন লাগবে হ্যাঁ রে ম্যাথের স্যার ইন্টিগ্রেশন শিখালো না তোরা ঘোড়া ডিম করেছিস সব আমি বেসিক থেকে দিচ্ছি একটু দেখ এই দেখ একটু বেসিক থেকে দিচ্ছি কারণ পরবর্তী স্যার চলে আসবে x into dx তার ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে x স্কয়ার বাই 2 মানে অ্যাকচুয়ালি সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n into dx সমান তাহলে কত হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c এটাকে বলা হয় সমাকল ধ্রুবক অনির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে কার ক্ষেত্রে অনির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে যখন লিমিটে ভ্যালু দেওয়া থাকবে না এইদিকে লিমিটে ভ্যালু দেওয়া থাকবে না তখন সেটা অনির্দিষ্ট সমাকল যদি লিমিটে 0 টু এরকম দিয়ে দেয় তাহলে সেটা নির্দিষ্ট সমাকল তখন ধ্রুবক থাকবে না এই ধ্রুবকের মান ইনফিনিটি কথাই বলতে পারবো না যখন এটা নির্দিষ্ট দিবে তখন নির্দিষ্ট পেয়ে যাব এখন প্রশ্ন হচ্ছে এটাকে মনে মনে দেখ 1 আছে তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 মানে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 2 এবার দেখ এইদিকে dx মানে ডেরিভেটিভ যখন x এর ডেরিভেটিভ ফর্ম এখানে থাকবে তখন তার ইন্টিগ্রেশন হবে x স্কয়ার বাই 2 মনে মনে দেখ এটাকে মনে কর 2 তো কনস্ট্যান্ট কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন হয় না সে বাইরে চলে আসবে তাহলে দেখ পড়ে থাকলো dx dt d2x dt স্কয়ার প্লাস ইন্টিগ্রেশন 2 ওমেগা স্কয়ার কনস্ট্যান্ট কারণ ওমেগা আগে বলেছি কনস্ট্যান্ট তাহলে 2 ওমেগা স্কয়ার ইন্টিগ্রেশন পড়ে থাকলো কত থাকতো x dx dt এটা পড়ে থাকলো ইকুয়ালস টু ইন্টিগ্রেশনের ডেরিভেটিভ হয় ধ্রুবক সেটা আমি ধরলাম c বা c1 ধরলাম এখন দেখ আমি বললাম এর যদি ডেরিভেটিভ ফর্ম এখানে থাকে তাহলে তার ইন্টিগ্রেশন হবে x স্কয়ার বাই 2 বা x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 গল্প হচ্ছে পিছনে খেয়াল রাখবি দেখ এটা হলো dx dt একটা ফাংশন মনে কর তার ডেরিভেটিভ এটা আছে দেখ কিছুক্ষণ আগের ইতিহাস দেখ যে dx dt কে একবার ডেরিভেটিভ করলে পাওয়া গেছে d2x dt স্কয়ার তার মানে দেখ এটার ডেরিভেটিভ ফর্ম এটা আছে তার মানে এখানে ইন্টিগ্রেশন করছি দেখ ইন্টিগ্রেশন সূত্র কি বলছে x টু দি পাওয়ার n প্লাস 1 তাহলে এটা পুরোটাকে x মনে কর তাহলে dx dt তারপরে n প্লাস 1 পাওয়ারে কিছু নেই মানে কত আছে তাহলে 1 প্লাস 1 মানে 2 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 2 বুঝতে পারলি এবার এটা অনির্দিষ্ট সমাকল লিমিট নেই তার মানে এটা ধ্রুবক হবে সেটাকে আমি ধরছি c2 সেটাকে ধরলাম কত c2 একই রকম ভাবে 2 ওমেগা স্কয়ার থাকলো x এর ডেরিভেটিভ ফর্ম আছে দেখ x কে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি সময়ের সাপেক্ষে x * dx এটা হলো সময় কারণ যে কোনো কাজ করি এটা সময়ের সাপেক্ষে হয় যে কোনো কাজ করি সময়ের সাপেক্ষে তাহলে দেখ x তার ডেরিভেটিভ ফর্ম যদি এখানে থাকে তাহলে এটা সূত্র কত হবে x স্কয়ার বাই 2 x টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2 বা x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস এখানে আরেকটা ধ্রুবক হবে সেটাকে আমি ধরলাম কত c3 সমানই হচ্ছে c1 দেখ গল্প কি আছে 2 2 কেটে গেল 2 2 চলে গেল তাহলে dx dt তার হোল স্কয়ার প্লাস কত আছে দেখ তো ওমেগা স্কয়ার x স্কয়ার তাহলে ওমেগা স্কয়ার x স্কয়ার ইকুয়ালস টু c1 মাইনাস c2 মাইনাস c3 এরা প্রত্যেকটা ধ্রুবক না আমি কিছুক্ষণ আগে বললাম ধ্রুবকের যোগ বিয়োগ গুণ ভাগ সবাই তার মানে এরা একটা নতুন ধ্রুবক সৃজিত করবে সেটা নাম আমি c বললাম কারণ এদেরটা একটা ধ্রুবক কি হবে তাহলে দেখ ইকুয়েশনটা আছে dx dt তার হোল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার সমান আমি c একটা ধ্রুবক লিখলাম যেখানে c ইকুয়ালস টু c1 মাইনাস c2 মাইনাস c3 ওকে এবার দেখ এটা হচ্ছে ভেলোসিটি dx dt মানে কি ভেলোসিটি dx dt মানে ভেলোসিটি x মানে সরণ ওমেগাটা হচ্ছে কনস্ট্যান্ট যদি কোনো সরল দোলগতিক কণা দেখে দিকে এখানে সরাতে 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 সর্বাধিক অবস্থায় নিয়ে চলে যাব মানে আর নিয়ে যেতে পারেনি ওই অবস্থায় ভেলোসিটি থাকবে এখান থেকে ছাড়লে ধর এইদিকে সর্বাধিক পজিশন আসলে এইদিকে এই সর্বাধিক পজিশনে ভেলোসিটি থাকে শূন্য হয়ে যায় ধর এদিক থেকে ঝুলতে ঝুলতে এসে এটা হলো সর্বাধিক পজিশন এখানে কেউ দাঁড়িয়ে থাকলে তাকে লাগবে কখনো জিন্দগিতে লাগবে না কারণ বেগ শূন্য মানে তার ভেলোসিটি তার বেগ শূন্য মানে তার আঘাত করার ক্ষমতা নেই তার মানে আমরা জানবো সাম্যাবস্থান থেকে সর্বাধিক পজিশন সেখানে ভেলোসিটি কি হয় 0 হয় তো যদি এই এক্সটা যদি x ইকুয়ালস টু যদি a হয় a মানে সর্বাধিক সরণ সর্বাধিক সরণ সর্বাধিক সরণ যদি এটা হয় তাহলে ভেলোসিটি dx dt মান কত হবে 0 মানে সর্বাধিক সরণ সাম্যাবস্থান থেকে সবচেয়ে ম্যাক্সিমাম চলে গেছে যেটা ম্যাক্সিমাম পয়েন্টে কোনো ভেলোসিটি থাকে না ওখান থেকে ছাড়বি আর এখানে মাথা লাগিয়ে রাখবি ভেলোসিটি বেশি হবে তাহলে আমি বলবো x ইকুয়ালস টু a যখন সর্বাধিক সরণে যাবে তখন dx dt মান কত হয়ে যাবে 0 হয়ে যাবে ভেলোসিটি 0 তাহলে ইকুয়েশন 1 থেকে পাই দেখ
এক থেকে কি পাবো আমরা, তাহলে এক থেকে পাই dx dt মান 0 প্লাস ওমেগা স্কোয়ার, এক্সটা যখন a স্কোয়ার হবে তখন, এক্সটা যখন a হবে তখন সর্বাধিক সরণ, তখন dx dt এর ভ্যালু কি হবে 0 হয়ে যাবে। সমানই কত হচ্ছে c, তাহলে c এর মান কত পেলি বল, a স্কোয়ার। এই মানটাকে 1 নম্বর সমীকরণে বসিয়ে দে, এক থেকে পাই আবার এক থেকে পাই, একটু ক্যালকুলেশন শুধু প্র্যাকটিস করবি, ইন্টিগ্রেশন আসলে খুবই সোজা। তাহলে dx dt তার হোল স্কোয়ার প্লাস অফ ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার, তাহলে কত হচ্ছে a স্কোয়ার, এটা আমরা পেলাম। তাহলে দেখবি খেয়াল করে যে ওমেগা স্কোয়ার a স্কোয়ার, তাহলে dx dt তার হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার a স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি dx dt সমান ওমেগা স্কোয়ার a স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার কত এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি, দেখ যে dx dt হোল স্কোয়ার ছিল, তাহলে এখান থেকে দেখ যে আমি এখান থেকে কমন নিব কি বলতো, ওমেগা স্কোয়ার, পড়ে থাকবে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে dx dt তার হোল স্কোয়ার সমান পেলাম। এখন dx dt সমান কত আসবে, কি আর কালি কেন এরকম রে, তাহলে dx dt সমান আসবে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আসবে। এখন দেখ আমি এটাকে লিখতে পারি যে dx dt এটা হলো ভেলোসিটি, dx dt মানে কি ভেলোসিটি, কখনো ঋণাত্মক হতে পারে না, সবসময় কি হবে পজিটিভ ভ্যালু আসবে। তোকে যদি বলি -10 কিলোমিটার/আওয়ার বেগে গাড়ি চালা, পারবি কখনো, সবসময় পজিটিভ ভ্যালু হবে, তার জন্য আমরা মাইনাস মানটা নিই না, পজিটিভ মানটাই কিন্তু নিই। তাহলে dx dt তার অ্যাপ্রক্সিমেটলি মান হচ্ছে প্লাস ওমেগা রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখ এখান থেকে আমি লিখতে পারি dx, এটাকে এবারে ভাগ করলাম, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান ওমেগা ইন্টু dt, আবার বোথ সাইড ইন্টিগ্রেশন মারলাম, তাহলে dx রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান ইন্টিগ্রেশন অফ ওমেগা ইন্টু dt। এটার ইন্টিগ্রেশনের সূত্র মুখস্থ রাখবি, ম্যাথেও আছে, সাইন ইনভার্স এক্স বাই এ ইন্টিগ্রেশনের সূত্র। আর এটাকে যদি ইন্টিগ্রেশন করিস ওমেগা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, আর ইন্টিগ্রেশন dx মানে কত হয় x, তাহলে ইন্টিগ্রেশন dt মানে কত হবে t, ইন্টিগ্রেশন dp তার হয় কত p, তাহলে dt এর ইন্টিগ্রেশন কত হয় বলতো, ওমেগা বেরিয়ে গেল ইন্টিগ্রেশন dt, তার মানে এটাকে লিখতে পারি সাইন ইনভার্স এক্স বাই এ সমানই হচ্ছে ওমেগা ইন্টু টি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এটা তো ছিল অনির্দিষ্ট সমাকল, সেখানে তো একটা ধ্রুবক হতো, সেই ধ্রুবকটাকে আমি ধরলাম c1 ড্যাশ, আগে c1 ধরেছিলাম। তাহলে এখানে ঠিক একই রকম ভাবে ওমেগা ইন্টু টি হবে প্লাস c2 ইন্টু ড্যাশ হবে। তাহলে এখানে দেখ লিখবো আমি কিভাবে, যে সাইন ইনভার্স এক্স বাই এ সমানই হচ্ছে ওমেগা টি প্লাস c2 ড্যাশ মাইনাস c1 ড্যাশ। এই পুরো ধ্রুবকটাকে আমি ধরলাম কত, একটা আলফা, তাহলে ওমেগা টি প্লাস আলফা সাইন ইনভার্স কত পেলাম, তাহলে এক্স বাই এ। আমরা জানি ইনভার্সকে ওপরে নিয়ে গেলে সাইন গুণ হয়, জানা আছে না নেই বল, না থাকলে বলবি। তাহলে সাইন বা এক্স বাই এ সমানই হচ্ছে কত, সাইন ওমেগা টি প্লাস আলফা, তাহলে এক্স সমান কত, এ সাইন ওমেগা টি প্লাস আলফা। ইহাই হলো ইকুয়েশন। এটা 3 মার্কের জন্য 3-4 বার পরীক্ষায় প্রমাণ এসছে, 4 বার এসছে। বলবে অবকল সমীকরণের সাধারণ সমাধান x ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস আলফা, যেখানে x টা হলো সরল দৈর্ঘ্য সৃষ্টিকারী কণাটার সরণ, এটা হলো তার সর্বাধিক বিস্তার অ্যামপ্লিটিউড, ওমেগাটা হচ্ছে কি কনস্ট্যান্ট, আলফাটা হচ্ছে কনস্ট্যান্ট, টিটা হচ্ছে সময়। একবার প্র্যাকটিস করবি, কোনো মতে আটকাবে না, পুরো জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এটাই হলো অবকল সমীকরণের সাধারণ সমাধান। এই ইকুয়েশনের উপরে যেই মেন্স যেখানে বল কোশ্চেন আসবে, বোর্ডে কোশ্চেন আসবে, আর এই ইকুয়েশনের উপরে পরবর্তী চ্যাপ্টার দাঁড়িয়ে আছে, প্রমাণটার উপরে নয়, ইকুয়েশনটার উপরে, যে x ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস আলফা। কিন্তু প্রমাণটা পরীক্ষায় আসে, ইন্টিগ্রেশন জানা নেই বলে তোদের একটু ভারী লাগতে পারে, বাকি কিচ্ছু না। যারা ইন্টিগ্রেশন জানে হাওয়াতে উড়িয়ে দিবে, শুধু কিছুই করেনি, গুণ করেছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন। এতটুকুই জায়গা ছিল আজকে। স্যারকে বলবি একটু, ম্যাথের স্যারকে 2-3টা ক্লাস করে ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। অন্তত বেসিক কনসেপ্ট শিখবি, না ফিজিক্সে আটকে যাবি। ফিজিক্সে ইন্টিগ্রেশন প্রচুর লাগবে, সব জায়গায় লাগবে। তা ইন্টিগ্রেশন একটু ম্যাথ স্যারকে বলে একটু শিখে নিস, আগে শেখা উচিত। এইটুকু অবধি টুক আজকে এখান থেকে থাকবে, পরবর্তী দিন আবার বাকি ক্লাসটা কিন্তু করানো হবে।